গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প ফার্স্ট ক্লাস, রচনা শঙ্কর। রবীন্দ্র জন্মোৎসবে সভাপতিত্ব করা উপলক্ষে বাংলাদেশের বাইরের একটি সাহিত্য সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছিল। ওদের দুজন প্রতিনিধি আমার সঙ্গে কথা পাকাপাকি করবার জন্য উৎসবের প্রায় 1.5 মাস আগে কলকাতা এসেছিলেন। আমি যেতে রাজি হওয়ায় ওদের একজন পকেট থেকে কয়েকখানা 10 টাকার নোট বার করে আমার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত সংকোচের সঙ্গে বলেছিলেন, আপনার ফার্স্ট ক্লাসের ট্রেন ভাড়াটা রেখে দিতে চাই। আপনি যদি অনুগ্রহ করে এখান থেকে টিকিট কেটে ট্রেনে চেপে বসেন, তবে ওখানে আমরা আপনাকে নামিয়ে নেব। আমি রাজি হইনি। বলেছিলাম, না না, ওসব হয় না, টাকাটা নিয়ে রাখি, আর শেষে যদি আমার যাওয়া না হয়ে ওঠে। ওরা বলেছিলেন, তাতে কি হয়েছে, তেমন যদি হয় টাকাটা ফেরত দিয়ে দেবেন। কিন্তু আমি বেশ বিরক্তভাবে জানিয়ে দিয়েছিলাম যে ওদের কেউ যদি কলকাতায় এসে আমাকে নিয়ে যেতে পারেন তবেই আমার যাওয়া হবে। ফার্স্ট ক্লাসের গাড়ি ভাড়া আমি এখন থেকে নিজের কাছে রাখতে পারবো না। ওরা আর প্রতিবাদ করেননি এবং শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ডবল খরচ করে কলকাতায় লোক পাঠিয়ে আমাকে নিয়ে গিয়েছিলেন। ওদের সাহিত্য সংস্থার আর্থিক অবস্থা তেমন ভালো নয় এবং কলকাতায় একটা বাড়তি লোক পাঠাবার জন্য কয়েক মাসের বই কেনা বন্ধ করতে হয়েছিল। আমার এই ব্যবহারের জন্য ভিতরে ভিতরে বেশ সমালোচনা হয়েছিল। কেউ কেউ নাকি বলেছিলেন, লেখক হলে সব রকমের খামখেয়ালি মানিয়ে যায়, লোকে একা একা পৃথিবী ঘুরে আসছে, আর উনি এমনই বড় ভাবুক লেখক হয়ে পড়েছেন যে আমার দেওয়া কয়েকটা টাকা কয়েকদিনের জন্য নিজের কাছে রেখে তাই দিয়ে একখানা ফার্স্ট ক্লাসের টিকিট কেটে গাড়িতে চেপে বসতে পারলেন না। একজন টিপ্পনি কেটেছিলেন, ইনিয়ে বিনিয়ে যারা গল্প লিখতে পারে আজকাল তাদের 7 খুন মাপ। ওদের অতিথি হয়ে থাকতে থাকতে এইসব কথাগুলো আমার কানে এসেছিল, কিন্তু আমি মোটেই রাগ করিনি। বরং ভেবেছিলাম ওদের কাউকে ডেকে আমার অবস্থাটাও একটু বিবেচনা করে দেখতে অনুরোধ করব। অপরের দেওয়া ফার্স্ট ক্লাসের ট্রেন ভাড়া নিজের কাছে রাখতে কেন আমি ভয় পাই তা বলবো। কিন্তু দক্ষিণেশ্বর বাবুর কাহিনীটা তখন আমি ওদের সামনে মুখ ফুটে বলতে পারিনি। আজ কিন্তু দক্ষিণেশ্বর বাবুর কথাই লিখব আমি। এই লেখা নিশ্চয়ই সাহিত্য সংস্থার 2-1 কর্তৃপক্ষের নজরে পড়বে এবং তারা যদি পড়া শেষ করে আমাকে ক্ষমা করেন তবে তাঁদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। ইট কাঠ পাথরে গড়া সভ্য মানুষের এই পৃথিবীতে কত অদ্ভুত সৃষ্টিকেই তো দেখলাম। সুদীর্ঘ দুর্ভাগ্যের কণ্টকময় পথে কত বিচিত্র মানুষের অযাচিত ভালোবাসা পেয়ে ধন্য হলাম। কর্মক্লান্ত দিনের শেষে সন্ধ্যার অলস অবসরে আজও তাঁদের কথা চিন্তা করতে করতে আমার খুব ভালো লাগে। মনে হয় ওরা যেন আমার সামনেই দাঁড়িয়ে রয়েছেন, আর আমি যেন পথ ভুলে গিয়ে ওদের সঙ্গ সুখ অনুভব করছি। কিন্তু দক্ষিণেশ্বর বাবুকে আমার মোটেই ভালো লাগে না। খোঁচা খোঁচা দাড়িওয়ালা, ময়লা ধুতি ও ছেঁড়া কেটসের জুতো পরা দক্ষিণেশ্বর বাবুর দেহটা আমার চোখের সামনে ভেসে উঠলেই আমি ভয়ে আঁতকে উঠি। মনে হয় দক্ষিণেশ্বর বাবুর ওই রোগা ছোট্ট 45 বছরের দেহটা নড়তে নড়তে আমার খুব কাছে এগিয়ে আসছে। ওর নিরুপায় নিরীহ একজোড়া চোখের দৃষ্টি আমার মুখের ওপর রেখে দক্ষিণেশ্বর বাবু বলছেন, তুমি তুমি এই কথা বললে, অথচ ব্ল্যাক মার্কেটে 1 পোয়া চিনি কেনবার জন্য 8 আনা পয়সা আমি তোমাকে দিয়েছিলাম। দক্ষিণেশ্বর বাবু আমার জীবনের প্রথম সহকর্মী। তখন আমার বড়ই দুর্দিন। কাজের ধান্দায় সমস্ত কলকাতা শহর চষে ফেলেও কিছু সুবিধা করতে পারছিলাম না। একজন উপদেশ দিয়েছিল, একখানা পুরনো টাইপরাইটার নিয়ে হাওড়া কোর্টের সামনে গাছতলায় বসে পড়ো। যদিও কম্পিটিশনের বাজার, তবুও দিনে 1.5-2 টাকা রোজগার হয়ে যাবে। সেকেন্ড হ্যান্ড টাইপরাইটার কিনতে গেলেও বেশ কিছু টাকা লাগে এবং সেই টাকা আমার কাছে ছিল না। বছরখানেক যে কোনো কাজ করে 100-1.5 টাকা জমাতে পারলে যদি আমার পক্ষে কোর্টের টাইপিস্ট হওয়া সম্ভব হয়। সেই সময়ই
শালকিয়া রামঢ্যাং রোডের এক পানওয়ালা আমাকে মিস্টার রাজপালের সঙ্গে আলাপ করিয়ে দেয়। ওই পানওয়ালা সন্ধ্যাবেলায় লুকিয়ে বেআইনি মদ বিক্রি করত এবং সেই ব্যবসা সূত্রেই রাজপালজির সঙ্গে ওর পরিচয়। সাদা হাফ শার্ট, সাদা হাফ প্যান্ট, সাদা মোজা ও জুতো পরা ভদ্রলোককে দেখলে হঠাৎ মনে হবে বুঝি নেভির কোনো বড় অফিসার, কিন্তু শুনলাম উনি কারোর চাকরি করেন না, নিজেরই ব্যবসা আছে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপর জনৈক মারোয়াড়ির প্রাসাদোপম অট্টালিকা আছে, ওইখানেই রাজপালজি আছেন। শুনলাম ওই মারোয়াড়ির কলকাতা শহরে ওই রকম আরও খান দশেক বাড়ি আছে, তাছাড়াও বিরাট ব্যবসা। রাজপালজির সঙ্গে ওই মারোয়াড়ি নাকি আরও নতুন ব্যবসা খুলবেন। ব্যবসা খুলুন চাই না খুলুন, আমার একটা চাকরি হলেই বেঁচে যাই। এবং রাজপাল বোধহয় তা বুঝতে পেরেছিলেন, তাই বললেন, এখন মাসে 19 টাকা করে দেব, তারপর যদি কাজ দিয়ে খুশি করতে পারো তাহলে ওই 19 টাকাই যে বেড়ে বেড়ে কোথায় দাঁড়াবে জানি না, হয়তো কিছুদিনের মধ্যেই তুমি মাসে 24-25 টাকা রোজগার করতে আরম্ভ করবে। রাজপাল সাহেবের কোম্পানির আমি টাইপিস্ট। মারোয়াড়িদের ওই বিশাল বাড়িটাতে আমাকে আসতে হয় এবং সেইখানে প্রথম দিনেই ওর অ্যাকাউন্টেন্ট দক্ষিণেশ্বর বাবুর সঙ্গে পরিচয় হলো। আমাকে বসিয়ে রেখে রাজপাল ডাকলেন, ডাকেন বাবু। সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক ঘরের মধ্যে এসে ঢুকলেন। আমাকে দেখিয়ে হাতের ছোট্ট লাঠিটা ঘোরাতে ঘোরাতে রাজপাল ভদ্রলোককে বললেন, এই নয়া আদমি লিয়েছি, এইবার তোমার সঙ্গে ও কাজ করবে, তোমার তো তাহলে কাজ কমে যাবে। দক্ষিণেশ্বরবাবুর মুখের দিকে সেই প্রথম তাকালাম। মুখে সজারির মতো খোঁচা খোঁচা সাদা কালো মেশানো সপ্তাহখানেকের পুরনো দাড়ি, লম্বায় 5 ফুটের বেশি হবেন না। রাজপাল সাহেবের সামনে উনি যেভাবে দাঁড়িয়েছিলেন তাতেই বোঝা যায় ওকে বেশ ভয় পান। ওর সামনে আমার সঙ্গে কথা বলতেও যেন ভয় পেলেন। ময়লা শার্টের হাতাটা কোনই পর্যন্ত গোটানো, হাতের শিরাগুলো পর্যন্ত ফোলা ফোলা। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে কেমন অসহায়ভাবে হাসলেন। রাজপাল তার বাঁচখাই গলায় হুঙ্কার দিয়ে হিন্দিতে যা বললেন তার মানে দাঁড়ায়, আরে ডাকেন বাবু, মেয়েদের মতো আমার মুখ বুজে দাঁড়িয়ে রয়েছ কেন? কোথা বলো, আদমি যদি পছন্দ না হয়ে থাকে তাও বলো, এই বেটার পেছনে 3টে লাথি মেরে রাস্তায় বার করে দিয়ে অন্য আদমি নিয়ে আসছি। বলে কি লোকটা? আমি তো চমকে উঠেছি। কিন্তু এর আগে কোনোদিন চাকরি করিনি, আমাদের বংশেও কেউ কখনো চাকরির ধার দিয়ে যায়নি। মনকে বোঝালাম, আপিসে বোধহয় সাহেবরা এইভাবেই কথা বলেন, এতে দুঃখ করবার কিছু নেই। কিন্তু সঙ্গে সঙ্গে ভয়ও হলো, ডাকিনবাবু যদি আমাকে পছন্দ না করেন, যদি সোজা বলে দেন না ছোড়াটাকে আমার ভালো লাগছে না, তাহলে মাস মাস 19 টাকা তাও বোধহয় গেল। ডাকিনবাবু কিন্তু কিছুই বললেন না। যেমনভাবে লোকে বলির পাঁঠা যাচাই করে সেইভাবে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, তারপর সম্মতিসূচক ঘাড় নাড়লেন। রাজপাল এবার ছড়ি হাতে কাজে বেরিয়ে পড়লেন। বেরিয়ে যাওয়ার আগে ওর লাল এবং গোল গোল চোখ দুটো পাকিয়ে বললেন, ডাকেন বাবু, পোস্ট কার্ডগুলো আপনি তাহলে আজই লিখে ফেলুন, রেশন আনতে আপনাকে যেতে হবে না, নয়া বাবু যাবে। রেশন আনা? হ্যাঁ, তাও করতে হবে। 2খানা রেশন কার্ড দিয়ে ডাকেনবাবু বললেন, খুব সাবধান কিন্তু, সাহেবের সন্দেহ হলেই দাঁড়িপাল্লায় মাল ওজন করবেন। শুনে আমি অবাক হয়ে গিয়েছি। আমি কি চোর যে ওর রেশনের মাল চুরি করতে যাব? আমার মুখের দিকে তাকিয়ে ডাকিনবাবুর বোধহয় একটু মায়া হলো। বললেন, আমার উপর তো রাগ করে লাভ নেই, লোকটাকে তো চেনেন না। ভয় পেয়ে ফিসফিস করে বললাম, কেন? 2 দিন থাকুন, সব বুঝতে পারবেন। ডাকিনবাবু ঢোক গিললেন। তারপর আরো আস্তে আস্তে বললেন, ডেঞ্জারাস লোক, গুন্ডা। শেষ কথাটা ওর বলবার ইচ্ছা ছিল না। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে যেতে ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। আমার হাতটা 2 হাতে চেপে ধরে প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, দোহাই আপনার, যেন বলে দেবেন না, তাহলে আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। রেশন নিয়ে এসে দেখি ডাকিনবাবু এক মনে চিঠি লিখে যাচ্ছেন। বললাম, ডাকিনবাবু, আমি এসেছি। উনি এবার আমার মুখের দিকে তাকালেন,
চশমাটা নাকের ডগা থেকে নামিয়ে বললেন, আপনিও আমাকে ডাকিন বাবু বললেন? ও বেটা পাঞ্জাবি না হয় উচ্চারণ করতে পারে না, কিন্তু আমার আসল নাম দক্ষিণেশ্বর চাটুর্যে। আমি বললাম, আমার অপরাধ হয়ে গিয়েছে, এখন থেকে আপনাকে দক্ষিণেশ্বর বাবু বলেই ডাকব। দক্ষিণেশ্বর বাবু যেন বেশ খুশি হলেন, বললেন, ভগবান তোমার মঙ্গল করুন। এখন গোটা কয়েক চিঠি লিখে ফেলো দেখি। চিঠি লিখতে বসলাম, কিন্তু সেই সব চিঠিগুলোর কথা মনে পড়লে আজও আমার ভয় পায়। সেই সব চিঠির যে কোনো একটার জন্য আমাকে জেলে পচতে হতে পারত। ভাগ্যিস আমার হাতের লেখা কেউ চিনত না, কিন্তু আমার হাতের লেখা দু একটা উড়ো চিঠি আজও বটতলা কিংবা কটন স্ট্রিটের মারোয়ারিদের কাছে সযত্নে রাখা আছে কিনা কে জানে। থাকলে আজও আমার বিপদে পড়বার সম্ভাবনা রয়েছে। কয়েকদিনের মধ্যেই সভয়ে আবিষ্কার করলাম রাজপালজি যা তা বস্তু নন। সাধারণ লোককে ঠকিয়ে এক শ্রেণীর মারোয়ারি পয়সা করে, আবার তাদের ঠকিয়ে পয়সা হাতাবার জন্য রাজপালের মতো ঘাঘু পাঞ্জাবি রয়েছেন। চোস্ত ইংরেজি বলিয়ে কইয়ে কথাবার্তায় যে কোনো ঝানু ব্যবসাদারকে গলিয়ে জল বার করে দিতে বেশিক্ষণ লাগে না। তাদেরই একজনকে পটিয়ে এই রাজপ্রাসাদে উঠেছেন তিনি। একটা পয়সাও ভাড়া লাগে না, উল্টে দারোয়ানরা ঢুকতে বেরোতে সেলাম ঠোকে। কিন্তু বড় বাজারের গদিওয়ালারা ঠকবার জন্য বসে নেই। হাঁড়িকাঠের মধ্যে তাদের মাথা গলাতে বেশ উচ্চ মার্গের বুদ্ধির প্রয়োজন। সেই জন্যই স্বনামে বেনামে বহু চিঠি লিখতে হয়। হয়তো রাজপালজির নজর পড়ল কয়ের উপর, তাহলে প্রথমেই উনি কয়ের কাছে যাবেন না, কাজ আরম্ভ করলেন উনোর উপর। বেনামে তাকে লিখলেন, আপনি ঘর সম্বন্ধে সাবধান। কায়দা করে ঘরের সঙ্গে আলাপ করে রাজপাল হয়তো ক্রমশ গয়ের দিকে এগোবেন। তারপর কত রকমের সূক্ষ্ম জাল বুনে উনি যে ককে ফাঁদে ফেলবেন সে এক সুদীর্ঘ রহস্য কাহিনীর বিষয়বস্তু। সময় পেলে ভবিষ্যতে তা লেখা যাবে। কিন্তু সে গল্পের সঙ্গে দক্ষিণেশ্বরবাবু বা আমার বিশেষ কোনো সম্বন্ধ নেই। আমরা কেবল নিমিত্ত মাত্র। ওর কথা মতো হাতে কিংবা টাইপরাইটারে রোজ কয়েকখানা চিঠি লিখলেই আমার মাসের মাইনেটা জুটে গেল। বড় জোর দু একটা বেনামা টেলিফোন তাও করেছি। কিন্তু দক্ষিণেশ্বরবাবু, ওর অনেক কাজ, সারাদিনই মুখ বুজে কাজ করেন, আর সাহেবের ডাক হলেই ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেন। উনি রাজপাল কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু মাইনে কত জানেন? 30 টাকা। প্রথমে শুনে আমিও অবাক হয়ে গেছিলাম। আমার না হয় অভিজ্ঞতা নেই, তাই 19 টাকাতেই ঢুকে পড়েছি। তাও কিছু চিরকাল থাকবো না, টাইপে হাতটা একটু সরলেই অন্য জায়গায় পালাবো। কিন্তু দক্ষিণেশ্বরবাবু, উনি তো কাজ জানেন, উনি কেন পড়ে আছেন? দক্ষিণেশ্বরবাবুকে আমি মোটেই বুঝতে পারতাম না। কখনো হাসতে দেখিনি ওকে। সারাক্ষণই গুম হয়ে বসে আছেন, আর সারা পৃথিবীকেই যেন ভয়ের চোখে দেখছেন। শুধু সাহেবকে নয়, আমাকে, এমনকি বাড়ির দারোয়ানদের পর্যন্ত উনি ভয় করতেন, যেন ওরা এখনই ওকে ধরে মারবে, ওর ওপর অত্যাচার করবে। আর রাজপাল সাহেবও যা ব্যবহার করতেন ওর সঙ্গে। রেগে উঠে একদিন বললেন, উল্লু কাহাকা, রামছাগলের মতো এক মুখ দাঁড়িয়ে রয়েছ কেন? এইখানেই শেষ নয়, তার পরের কথাগুলো কলমের ডগা দিয়ে লেখাও যায় না। দক্ষিণেশ্বরবাবু কিন্তু কোনো প্রতিবাদই করলেন না, বরং ওর পায়ে ধরে কুকুরের মতো কেউ কেউ করতে লাগলেন। বললেন, এবারের মতো ছেড়ে দিন হুজুর, আমি এখনই দাড়ি কামিয়ে আসছি। রাজপাল সাহেবের রাগ তখনও কমেনি। দক্ষিণেশ্বরবাবুর মাথায় একটা চাঁটি মারলেন, আর সঙ্গে সঙ্গে উনি ছুটে বেরিয়ে গেলেন। এ কোন পৃথিবীতে এলাম? আমার শরীর তখন থরথর করে কাঁপছে। কিন্তু ও মা, যার জন্য এত ভাবছিলাম, দেখলাম তার কিছুই হয়নি। রাস্তায় ইটের উপর বসে দাড়ি কামিয়ে একটু পরে ফিরে এসেই দক্ষিণেশ্বরবাবু নিজের গালে হাত ঘষতে লাগলেন। আমাকে জিজ্ঞাসা করলেন, দেখো তো কেমন কামানো হয়েছে? 6 পয়সা নিয়ে নিল। রাজপাল সাহেব যে ওকে চাঁটি মেরেছেন, ওকে অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছেন, তা উনি যেন ভুলেই গিয়েছেন। নিজের জামাটার দিকে তাকিয়ে বলেছেন, যখন রেশন আনতে যাবে তখন আমার জন্য একটা 2 পয়সা দামের সাবান কিনে এনো তো ভাই। নিজের জামাটা দেখিয়ে বললেন, 3 হপ্তাহ কাঁচা হয়নি, কোন দিন আবার সাহেবের নজরে পড়ে যাব, তখন গতবারের মতো কান ধরে ওঠবোস করাবেন। দক্ষিণেশ্বরবাবুকে সত্যি আমি বুঝতে পারি না। যখন কাজ করেন তখন কেমন সুন্দর কাজ করেন, কিন্তু অন্য সময় মনে হয় উনি হাবাগোবা। কোনো সর্বনাশা অসুখে যেন বুদ্ধিবৃত্তি, ব্যক্তিত্ব একেবারে নষ্ট হয়ে গিয়েছে। দক্ষিণেশ্বরবাবুর বাড়িঘর নেই,
সাহেবের ওইখানেই থাকেন। কাজকর্ম সেরে আমি যখন বাড়ি ফিরে যাই, উনি তখন চুপচাপ বসে থাকেন। এত দুঃখ, এত অভাব অনটনের মধ্যে তবুও আমার নিজের একটা সংসার আছে। সেখানে আমার বিধবা মা, আমার নাবালক ভাই বোনদের সঙ্গে সন্ধ্যেবেলা গল্প করেও আনন্দ পাই। আমরা সবাই মিলে স্বপ্ন দেখি চিরদিন কিছু আমার দুঃখ থাকবে না। কিন্তু দক্ষিণেশ্বর বাবু, ওর তো কিছুই নেই। একবেলায় ছাতু আর একবেলায় দারোয়ানদের কাছে খরচ দিয়ে চাপাটি আর একটা তরকারি খান উনি। কোথায় বেরোন না উনি? জিজ্ঞাসা করেছি। সন্ধ্যাবেলায় তো কোনো কাজ থাকে না, তখন কি করেন? কি আর করব ভাই, 3 তলায় ছাদে গিয়ে বসে থাকি। সেইখান দিয়ে হাওড়া স্টেশনের রেল লাইন দেখতে পাওয়া যায়, ট্রেনগুলো দেখি। আমাদের বাড়িতে যাবেন একদিন? আমি বলেছি। উনি রাজি হননি। না, কারোর বাড়িতে যাওয়া আমার অভ্যাস নয়। মাকে একদিন বলেছিলাম, দক্ষিণেশ্বরবাবু যে কি খান, বড্ড কষ্ট হয়। সেই শুনে মা সিগারেটের কৌটো করে খানিকটা তরকারি আর গোটা কয়েক রুটি দিয়েছিলেন। সেদিন দুপুরে আমাদের সাহেবও বেরিয়ে গিয়েছিলেন। 2টোর সময় ওকে জোর করে ধরে আমার সঙ্গে টিফিনে বসালাম। কি আনন্দ করেই যে সে তরকারি খেলেন। খেতে খেতে হঠাৎ কেঁদে ফেললেন। হঠাৎ বললেন, তুমি তুমি আমাকে ভালোবাসো, তাই না? আমার চোখেও জল এসে গিয়েছিল। ওই কেঁচোর মতো লোকটার মধ্যেও তাহলে অনুভূতি আছে। বলেছিলাম, হ্যাঁ দক্ষিণেশ্বর বাবু, আমি অন্তত আপনাকে ভালোবাসি। সেই দিন ওর দুর্বল মুহূর্তে 2-1টা কথা শুনেছিলাম। আবিষ্কার করেছিলাম উনি ক্যালকাটা ইউনিভার্সিটির গ্রাজুয়েট। তা শুনে আমি তো চমকে উঠেছিলাম। উনি বোধহয় আমার মনের ভাব বুঝতে পেরেছিলেন। বলেছিলেন, ও, বিশ্বাস হচ্ছে না বুঝি? তরাং করে নিজের চেয়ার থেকে উঠে পড়ে ওর ময়লা বিছানার মধ্য থেকে একটা তেল চিটচিটে খাম বার করেছিলেন। সেই খামের ভিতর থেকে একটা বিএ পাসের সার্টিফিকেট বার করে আমার মুখের উপর ছুঁড়ে দিয়েছিলেন। পালিয়ে আসবার সময় আর কিছু পারিনি, কিন্তু এই সার্টিফিকেটটা ঠিক নিয়ে এসেছিলাম, দক্ষিণেশ্বরবাবু বলেছিলেন। পালিয়ে? আমার ঔৎসুক্য বেড়ে গিয়েছিল। কোথা থেকে পালিয়ে এসেছিলেন? কিন্তু তার উত্তরে ওই কেঁচোর মতো মানুষটা যে সাপের মতো ফনা তুলে তেড়ে উঠবে তা ভাবতে পারিনি। ঘুষি বাগিয়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, তাতে তোমার কি? হ্যাঁ, তোমার দরকার কি? এইটুকু এঁচড়ে বাঁকা ছেড়ে তোমার তাতে দরকার কি? আমি এমন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে কথা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। ব্যাপারটা হয়তো আরো গড়াতো যদি না রাজপাল সাহেব ঠিক সেই সময়ই বাড়ি থেকে ফিরতেন। মেজাজটা সাহেবেরও খারাপ ছিল, আর ওকে দেখেই দক্ষিণেশ্বরবাবু এক মনে নিজের কাজ করতে লাগলেন, যেন কিছুই হয়নি। সেদিনটা আমারও খুব খারাপ ছিল। শুক্রবার যে রেশন আনার দিন তা বেমালুম ভুলে মেরে দিয়েছিলাম। রাজপাল সাহেব তা জানতে পেরে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, শুয়ারকা বাচ্চা, তুমি লাটসার হয়ে গিয়েছ, মনে করে রেশনের টাকাটা চেয়ে নিতে পারো নি। আর কোনো কথা না বলে ব্যাগ হাতে করে রেশন আনতে চলে গিয়েছি। কিন্তু সেই দিনই যে এমন বিপদ হবে তা জানবো কি করে? চাল আর গম দুটো থলেতে ঢুকিয়ে 1 পো চিনির ঠোঙাটা বাঁ হাতে নিয়ে রাস্তা দিয়ে আসছিলাম। হঠাৎ একটা সাইকেলওয়ালা কোথা থেকে এসে এমন ধাক্কা দিল যে আমি উল্টে পড়লাম। চিনির ঠোঙাটা ঠিকরে গিয়ে খোলা নর্দমার মধ্যে গিয়ে পড়ল। অফিসে শুকনো মুখে ফিরে আসছি। ভাগ্যিস রাজপাল সাহেব তখন আবার বেরিয়ে গিয়েছিলেন। দক্ষিণেশ্বরবাবু শুনে বললেন, সর্বনাশ হয়েছে, সাহেব হয়তো তোমাকে মেরেই ফেলবেন। ব্ল্যাক মার্কেটে চিনি পাওয়া যায়, কিন্তু 1 পোর দাম 8 আনা। মাসের শেষে এতগুলো পয়সা আমি কোথায় পাবো? আমি তো ঠকঠক করে কাঁপতে শুরু করেছি। আমার সেই অবস্থা দেখে দক্ষিণেশ্বরবাবু ধমকে উঠলেন, ভয় কি? চুরি হচ্ছেই তো করুনি। তারপর কি ভেবে নিজের বিছানার ভিতর থেকে একটা সিগারেটের টিন বার করলেন। সেখান থেকে একটা আধুলি দিয়ে আমাকে বললেন, যাও, এখনই কিনে নিয়ে এসো গে, যাও। আমি কেঁদে ফেলেছিলাম। কৃতজ্ঞতায় ওর হাতটা জড়িয়ে ধরেছিলাম। হাতটা ছাড়িয়ে নিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে উনি বলেছিলেন, তুমি এখনো ছেলে মানুষ। ব্ল্যাক মার্কেট থেকে চিনি কিনে এনে আমি চুপ করে বসেছিলাম। মনে মনে ভাগ্যকে ধিক্কার দিচ্ছিলাম। ভাবছিলাম, আমার না হয় উপায় নেই, লেখাপড়া শিখিনি, কাজ জানি না, কিন্তু এই বিএ পাশ করা লোকটা কেন এখানে 30 টাকা মাইনেতে পড়ে রয়েছে? আর ওই যে পালিয়ে আসার কথা বললে,
সে কোথা থেকে? দক্ষিণেশ্বরবাবু এসে আমার পাশে বসলেন। আস্তে আস্তে হাত দুটো আমার কাঁধে রেখে বললেন, আহা, বেচারার দিনটা আজ খারাপ গেল। আমি জানতাম, যখনই আমাকে খাওয়াতে গিয়েছ তখনই বুঝতে পেরেছিলাম আজ কিছু একটা হবেই। এইভাবে জীবন চলছিল। বলবার মতো যে জীবনের কিছুই ছিল না। ইদানিং কিন্তু দক্ষিণেশ্বরবাবুর মধ্যে একটু পরিবর্তন দেখছিলাম। সারাক্ষণ গুম হয়ে থাকেন, সবসময় যেন কিছু চিন্তা করছেন। সাহেব একদিন ওকে গালাগালি করলেন, উল্লু, সোয়ার কাহা কা? দক্ষিণেশ্বরবাবু হঠাৎ যেন রেগে উঠলেন, বললেন, আমি আমি তোমার চাকরি করবো না, আমি চলে যাব। রাজপাল সাহেব যেন অট্টহাস্যে ভেঙে পড়লেন। ওর হাড়ির মতো গোল গোল মুখের গোল গোল বসন্তের দাগগুলো যেন চকচক করে উঠল। রুপয়া, মেরা রুপয়া লে আও। আর দক্ষিণেশ্বরবাবু সঙ্গে সঙ্গে আবার যেন কেঁচু হয়ে গেলেন। কোনো কথা না বলে উনি সুরসুর করে ঘর থেকে বেরিয়ে এসে নিজের কাজ করতে আরম্ভ করলেন। সেদিন স্তম্ভিত হয়ে ওদের দুজনের নাটক দেখলেও কোনো প্রশ্ন করতে পারিনি। পরের দিন কাজ করতে এসে দেখি দক্ষিণেশ্বরবাবু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। আমি সামনে গিয়ে দাঁড়াতেই উনি কান্না বন্ধ করে চোখ মুছতে লাগলেন। বললেন, কি ভুলই যে করেছি ভাই। আমি ফ্যালফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। উনি নিজের মনেই বললেন, বোধহয় কোনোদিনই ও টাকা আমি শোধ করতে পারবো না। আপনি বুঝি টাকা ধার করেছিলেন সাহেবের কাছে? সে প্রশ্নের উত্তর না দিয়ে দক্ষিণেশ্বরবাবু বললেন, আমি যা করেছি ভাই, তুমি যেন কোনোদিন অমনভাবে নিজের সর্বনাশ করো না। কখনো পরের পয়সায় ফার্স্ট ক্লাসের ট্রেনে চড়ো না। আমি কিছুই বুঝতে না পেরে দক্ষিণেশ্বরবাবুর মুখের দিকে তাকিয়ে রইলাম। এবার ওর কাছে যা শুনলাম তাতে অবাক না হয়ে উপায় ছিল না। নিজের খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে বোলাতে দক্ষিণেশ্বরবাবু বললেন, আমাকে দেখে তোমার পাগলা পাগলা বোধ হয়, তাই না? কিন্তু চিরকাল ভাই আমি এমন ছিলাম না। আমারও সংসার ছিল, ছেলে মেয়ে ছিল। আমিও কোট প্যান্ট টাই পরে আপিস করতাম, পাঞ্জাবে থাকতাম তখন। কিন্তু ওখানকার রায়টে সব গেল। আমার চোখের সামনে আমার ছেলে মেয়ে বউকে কেটে ফেলেছে। আমি কোনো রকমে পালিয়ে স্টেশনে এসেছিলাম। আমার কাছে তখন একটা আদলা ছিল না। পুরো একদিন কিছু খেতে পাইনি। ওই স্টেশনেই তো রাজপালের সঙ্গে দেখা হলো। রাজপালও পালিয়ে আসছিল। আমার অবস্থা দেখে ওর বোধহয় দয়া হয়েছিল। বলেছিল, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে নিয়ে যাব। ট্রেনে তখন বেজায় ভিড়। কোথা থেকে কি করে ও দুখানা ফার্স্ট ক্লাসের টিকিট জোগাড় করে নিয়ে এলো। ফার্স্ট ক্লাসের টিকিট দেখে আমার ভয় হলো। বললাম, অত দামের টিকিট কাটলে, কিন্তু আমার কাছে যে কিছু নেই। রাজপাল হেসে বললে, ওতে কি হয়েছে, পরে শোধ করে দিও। তারপর আমি জিজ্ঞাসা করলাম। দক্ষিণেশ্বরবাবু বললেন, তারপর আর কি ভাই, সেই থেকেই ওর কাছে পড়ে রয়েছি। আজ লোকটা পাটনা, কলকাতা, কটক আর গৌহাটিতে মারোয়ারিদের সঙ্গে জাল জোট চুরি করে বেড়াচ্ছে। আমি বলেছি আমি চলে যাব, কিন্তু সঙ্গে সঙ্গে ও ফার্স্ট ক্লাসের গাড়ি ভাড়া সুদ সমেত ফেরত চায়। বলে, টাকা দিয়ে চলে যাও। যা পাই তার থেকে না খেয়ে টাকা জমাচ্ছি, কিন্তু অত টাকা কোথায় পাবো? ফার্স্ট ক্লাসে না এসে থার্ড ক্লাসে এলে এতদিনে আমি সব টাকা শোধ করে দিয়ে চলে যেতে পারতাম। দক্ষিণেশ্বরবাবুর চোখ দুটো ছলছল করছে, আমি বুঝতে পারলাম। অত্যন্ত অন্যায় বলে মনে হয়েছে আমার। আমার টাকা থাকলে সেই টাকা রাজপালের মুখের উপর ফেলে দিয়ে দক্ষিণেশ্বরবাবুকে চলে যেতে বলতাম। কিন্তু আমার কাছে 2 টাকাই নেই, তা অতগুলো টাকা। দক্ষিণেশ্বরবাবুকে জিজ্ঞাসা করেছি, সাহেব যে আপনার কাছে টাকা পায় তা বুঝি লিখিয়ে নিয়েছে? দক্ষিণেশ্বরবাবু মাথা নেড়ে বললেন, না, লেখালেখির ভিতরে কিছু নেই। আমার মুখটা সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। বললাম, দক্ষিণেশ্বরদা, তাহলে ভয় নেই কিছু? দক্ষিণেশ্বরবাবু সাগ্রহ বললেন, তোমার মাথায় কোনো বুদ্ধি এসে গিয়েছে বুঝি? আমার নিজের যে কি হয়েছে ভাই, কিছুতেই মাথা খাটাতে পারি না। উৎসাহের সঙ্গে বললাম, দক্ষিণেশ্বরবাবু, আপনি বুক ফুলিয়ে পালিয়ে যান, পাঞ্জাবি আপনার কিছুই করতে পারবে না। ভেবেছিলাম আমার কথা শুনে দক্ষিণেশ্বরবাবু আনন্দে লাফিয়ে উঠবেন।
কিন্তু ঠিক উল্টো হলো। ভয়ে উনি যেন আঁতকে উঠলেন, চোখ বন্ধ করে বলতে লাগলেন, কালী কালী মা, ব্রহ্মবই মা, আমা দেখিস আমাকে, আমার কোনো দোষ নেই, নেমখারাম নই আমি, ছোট ছেলে বুঝতে পারেনি বলে ফেলেছে। আমি ওর হাবভাব দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। উনি চোখ খুলে গম্ভীরভাবে বললেন, যা বলেছ বলেছ, অমন কথা আর কখনো মুখে এলো না। সত্যি, এরপর আমি আর কিছু ওকে বলিনি। নীরবে ওকে রাজপালের অত্যাচার সহ্য করে দিতে দেখেছি। মানুষ ঠকিয়ে লোকটা অত টাকা রোজগার করেছে, সেই পয়সায় গাড়ি চড়ছে, মদ খাচ্ছে, সন্ধ্যাবেলায় বাড়িতে মেয়ে মানুষ এনে ফুর্তি করছে, তবু দক্ষিণেশ্বর বাবুর কাছে পাওনা গোটা কয়েক টাকা ছেড়ে দেবে না? তবু দক্ষিণেশ্বর বাবু ওকে গালাগালি করতেন না, বলতেন, ও তো এতেই তো পালিয়ে আসতে পেরেছি, লোককে আমি ঠকাতে পারবো না। আমি বলেছি, টাকাটা শোধ দিতে আপনার আর কতদিন লাগবে? উনি ম্লান হাসলেন, এমনভাবে চললে এ জন্মে আর শোধ হবে বলে মনে হয় না ভাই। আমারও খুব রাগ হয়ে গিয়েছে। বলেছি, আপনারও দোষ আছে, ফার্স্ট ক্লাসে আসা আপনার উচিত হয়নি। জানেনই তো ওসব আমাদের জন্যে নয়, ওসব বড় লোকদের জন্যে। যাদের অনেক টাকা আছে তারাই এমন গদিওয়ালা গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারে। ঠিকই বলেছ ভাই, কিন্তু মানুষের যখন দুর্মতি হয় তখন এমনিভাবেই হয়, নাহলে তখনই তো আমার ভাবা উচিত ছিল যে ফার্স্ট ক্লাসে যেতে অনেক টাকা লাগে। দক্ষিণেশ্বরবাবু গম্ভীর হয়ে গেলেন। বাড়িতে ফিরে এসেও দক্ষিণেশ্বরবাবুর কথা আমি ভুলতে পারতাম না। মা যখন যত্ন করে আমাকে জল খাবার চা এনে দিতেন, তখনই মনে পড়ে যেত গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের এক বিশাল প্রাসাদে একটা অন্ধকার খুপড়িতে একজন চুপচাপ বসে আছেন, আসলে বন্দী হয়ে আছেন। একবার ফার্স্ট ক্লাসের ট্রেনে চড়ে নিজেকে চিরদিনের মতো বন্ধক দিয়ে বসে আছেন। ফার্স্ট ক্লাসের গাড়ি ভাড়ার টাকা সুদে বাড়ছে, প্রতি মুহূর্তে বাড়তে বাড়তে সেই টাকার বান্ডিল দক্ষিণেশ্বর বাবুর সমস্ত অস্তিত্বকে গ্রাস করছে। সামান্য একটু কষ্ট করে যদি সেদিন থার্ড ক্লাসে আসতেন, দক্ষিণেশ্বর বাবু আজ তাহলে স্বাধীন হয়ে যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে পারতেন। দক্ষিণেশ্বর বাবুকে বলেছি, কেন আপনি পড়ে রয়েছেন? কেউ আপনাকে আটকে রাখতে পারবে না, এটা বেআইনি। কৃতদাস প্রথা আমাদের দেশ থেকে অনেক দিন উঠে গিয়েছে। দক্ষিণেশ্বর বাবু মাথা চুলকোতে আরম্ভ করেছেন, কিন্তু তারপরই বলেছেন, মাথার উপর তো আর একজন রয়েছেন, তিনি কি বলবেন? কোন মহাপাপের ফলে তো এ জীবনটা নষ্ট হয়ে গেল, আবার 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 আমি একজনের পাওনা ঘন্টা ফাঁকি দেব? রাত্রে শুয়ে শুয়ে আমি আবার চিন্তা করেছি। দক্ষিণেশ্বর বাবুর জন্য অজান্তেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। তারপর হঠাৎ যেন মনে হলো মাথায় একটা নতুন চিন্তা আসছে। পরের দিন অফিসে গিয়ে দেখি সাহেব বেরিয়ে গিয়েছেন। সামান্য যা কাজ ছিল তা শেষ করে দক্ষিণেশ্বর বাবুকে খোঁজ করতে গিয়ে দেখি উনি চেয়ারে নেই। ওর ঘরে গিয়ে দেখি ময়লা কাঁথার উপর বসে সিগারেটের পুরনো কৌটো থেকে টাকা বার করে গুনছেন। আমাকে দেখে বললেন, এখনো অনেক টাকা লাগবে ভাই। তারপর হঠাৎ কেঁদে ফেললেন। সেদিন সকালে বোধহয় সাহেবের কাছে বকুনি খেয়েছিলেন। বললেন, তোমার তো অনেক বুদ্ধি আছে ভাই, আমাকে কোনো রকমের মুক্তি দিতে পারো। উত্তেজনায় আমার বুকটা দ্রুত ওঠানামা করছিল। বললাম, কাল রাত থেকে একটা খুব সোজা কথা মনে হচ্ছে। এখানে থাকলে আপনি কোনোদিনই ফার্স্ট ক্লাস টিকিটের দাম শোধ করতে পারবেন না। আপনি বিএ পাস, একটা স্কুল মাস্টারি পেলেও এর থেকে অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। তখন একটু চেষ্টা করলেই রাজপালজির টাকাটা দিয়ে দিতে পারবেন। দক্ষিণেশ্বরবাবুর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। এই সোজা কথাটা ওর মনে আসেনি। আমি বললাম, আপনি তো আর টাকাটা মেরে দিতে চান না, অথচ এখানে থাকলে আপনাকে দেনা নিয়েই মরতে হবে। পরের জন্মে দেনাটা আরও বেড়ে যাবে। দক্ষিণেশ্বরবাবু বেশিক্ষণ চিন্তা করতে পারেন না। একটু উত্তেজনায় ওর মাথা ঘুরতে আরম্ভ করে। মাথাটা চেপে ধরে বললেন, তুমি এখন যাও, আমার মাথার ভেতরটা কেমন করছে। আমি চলে এলাম, কিন্তু তারপরেই যে এমন হবে তা জানতাম না। পরের দিন সকালে অফিসে গিয়ে দেখি ভয়ানক অবস্থা। হাতের রুলটা ঘোরাতে ঘোরাতে রাজপাল আহত বাঘের মতো ঘরের মধ্যে পায়চারি করছেন। আমাকে আসতে দেখেই পাঞ্জাবি রাজপাল যেন লাফিয়ে উঠলেন। বললেন, শয়তানের বাচ্চা, তুমি এসে গিয়েছ,
কিন্তু আর একজন কই? কে? আমি ভয় কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম। ও, আবার ন্যাকা সাজা হচ্ছে? ডাকেন বাবু কোথায়? বেটা কাল রাত থেকে ভেগেছে। এমন যে হবে আমি বুঝতে পারিনি। লোকটা যে এমন হিংস্র উঠবে তাই বা কেমন করে জানবো? এখনই হয়তো আমাকে ধরে মার লাগাতে আরম্ভ করবে। তখন বয়স কম, তার উপর সংসারের অভাব, স্বীকার করতে লজ্জা নেই। আমার স্বাভাবিক মনুষ্যত্ব যেন মুহূর্তে লোপ পেয়ে গেল। হয়তো চাকরিটাও এখনই চলে যাবে, এ মাসের মাইনেটাও দেবে না। তাহলে খাবো কি? মনিবের পা জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করুন, কোথায় গিয়েছি আমি জানি না। পাঞ্জাবি রাজপাল আমার দিকে কটমট করে তাকিয়ে বললেন, এখন 9:30 বাজে, বেরিয়ে পড়ো। বেলা 1টার মধ্যে যদি ডাকেন বাবুকে ফিরিয়ে না আনতে পারো তাহলে তোমার একদিন কি আমার একদিন। রাস্তায় বেরিয়ে হাঁটতে হাঁটতে হাওড়ার বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ালাম। কত লোক নিশ্চিন্ত মনে নিজের নিজের কাজে যাচ্ছে, আর আমি ওদের সৌভাগ্য দেখে আমার হিংসে হতে লাগলো। পর মুহূর্তে মনে হলো শরীরটা যেন ঠান্ডা হয়ে আসছে। এ কি খপ্পরে পড়লাম আমি? এর থেকে যে না খেতে পেয়ে মরা অনেক ভালো ছিল। আমার মা জানছেন আমি অফিসে চাকরি করছি, এখন সামান্য মাইনে, পরে কাজ শিখলে বেড়ে যাবে। অথচ আমি কি করছি? ভাবলাম ওখান থেকে পালিয়ে যাই, কিন্তু রাজপাল সে আমার বাড়ির ঠিকানা জানে, আমায় রক্ষে রাখবে না। কিন্তু এই বৃহৎ কলকাতা শহরের কোথায় আমি দক্ষিণেশ্বর বাবুকে খুঁজে বেড়াই? কোনো সন্ধান না জানা থাকলে এই শহরের কাউকে বার করা যায় নাকি? হাওড়া পুলের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলাম। বেশ কয়েক ঘন্টা ঘুরে ঘুরে ব্যর্থ হয়ে যখন রাজপালের বাড়িতে ফিরে এলাম, তখন ঢুকতে ভয় করছিল। লোকটা আমাকে বিশ্বাস করবে না, হয়তো মারধর করবে। কোনো রকমের সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকে বললাম, খুঁজে পাইনি। অসন্তুষ্ট হয়ে রাজপাল আমাকে যা বললেন তার অর্থ হলো আমি মানুষ নই, ভেড়া। মানুষের বুদ্ধি থাকলে এই কলকাতা শহরের সব কিছুই খুঁজে বার করা যায়, কিন্তু ভেড়ার ছাগলরা রুলের গোতা না খেলে কিছুই করতে পারে না। তারপর মাথায় সোলার টুপিটা চড়িয়ে নিজের জুতোটা বুরুজ দিয়ে ঝেড়ে রাজপাল বললেন, চলো চলো আমার সঙ্গে, ও বেটাকে কেমন না খুঁজে পাওয়া যায় একবার দেখি। প্রথমে আমরা হাওড়া স্টেশনে গেলাম। রাজপাল প্রত্যেকটা প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম, ওয়েটিং হল তন্ন তন্ন করে খুঁজে দেখলেন। তারপর গঙ্গাস্নানের ঘাট, সেখানেও ছড়িটা ঘুরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। এবার পোল পেরিয়ে আমরা স্ট্র্যান্ড রোডে এসে পড়লাম। নদীর ধারের ঘাটগুলো দেখতে দেখতে আরও আধ ঘন্টা পরে আমরা যেখানে এসে হাজির হলাম সেখানে অখণ্ড হরিনামের পালা চলছে। গত কয়েক বছর ধরেই ধর্মভীরু মারোয়াড়িরা ওখানে বিরামহীন কীর্তন গানের ব্যবস্থা করেছেন। শিফট ডিউটিতে এক এক দল লোক ওখানে ঘুরে ঘুরে কোলকর্তাল বাজিয়ে নাম গান করে চলেছেন। এধারে মেরাব মেদে আপিসও বসেছে। এতগুলো লোকের তদবির তদারক করাও তো কম কথা নয়। বিরাট হান্ডায় তখন খিচুড়ি রান্না হচ্ছে, আর একদল গাইয়ে তখন পাতা পেতে খেতে বসে গিয়েছে। উপরে এক ঝাঁক কাক আর চিল গোল হয়ে ঘুরছে। সেইখানেই যে দক্ষিণেশ্বর বাবুর দেখা পাওয়া যাবে কি করে জানব? রাজপাল হঠাৎ যারা খাচ্ছিল তাদের দিকে ছড়িটা তুলে বললেন, ওই তো। সত্যি আমি সভয়ে দেখলাম দক্ষিণেশ্বর বাবু উবু হয়ে বসে খিচুড়ি খাচ্ছেন। ছুটে গিয়ে রাজপাল দক্ষিণেশ্বর বাবুর ঘাটটা চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে অন্য লোকগুলো হৈ হৈ করে উঠল, কি হয়েছে কি হয়েছে? আওয়াজ শুনে ওখানকার ম্যানেজার বৃদ্ধ রাজস্থানী ভদ্রলোকও ছুটে এলেন। রাজপাল তখনও জামার কলার ধরে দক্ষিণেশ্বর বাবুকে টেনে তুলবার চেষ্টা করছেন। ম্যানেজার এসে ছাড়িয়ে দিলে, বললে, ছি বাবুজি, খাওয়ার মধ্যে মানুষকে জ্বালাতন করলে মহা পাপ হয়। অপ্রস্তুত হয়ে রাজপাল সাহেব বললেন, বেটা পালিয়ে এসেছে। ম্যানেজার আস্তে আস্তে বললেন, ঠিক আছে বাবুজি, ওর খাওয়া শেষ হোক ততক্ষণ আপনি আমার ওখানে বসবেন, চলুন। দক্ষিণেশ্বর বাবুকে বললেন, বেটা তোমার খাওয়া হলে আমার এখানে এসো। দক্ষিণেশ্বর বাবুর আর খাওয়া হলো না। তখনই হাত ধুয়ে চলে এলেন। রেগে গিয়ে বললেন, কেন এখানে এসেছেন? আমি আপনার চাকরি করব না। ওর কথায় কান না দিয়ে রাজপাল ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন, লোকটা এখানে কবে এসেছে? ভাঙা চশমাটা নাকে লাগাতে লাগাতে বৃদ্ধ রাজস্থানী ভদ্রলোক বললেন, কাল রাত থেকে। গরিব আদমি,
দেখে বড় দয়া হলো, তাই টেম্পোরারি হরিনামে চাকরি দিয়েছি। 1 টাকা রোজ আর 2 বেলা খাওয়া। রাজপাল বললেন, লোকটা চোর, আমার বাড়ি থেকে কালকে চুরি করে পালিয়ে এসেছে। ম্যানেজার অবাক হয়ে গেলেন। হ্যাঁ, অথচ লোকটাকে দেখে আমার ধার্মিক লোক বলে মনে হয়েছিল। দক্ষিণেশ্বরবাবু কাতরভাবে চিৎকার করে উঠলেন, একেবারে বাজে কথা, আমি চোর নই, আমি ওর কাছে চাকরি করব না, তাই চলে এসেছি। ম্যানেজারবাবু যেন দক্ষিণেশ্বরবাবুকেই বিশ্বাস করলেন। বললেন, আমি এসবের মধ্যে নেই। ও বলছে আপনার চাকরি ছেড়ে দিয়ে এসেছে। রাজপালের শয়তানিতে ভরা চোখ দুটো যেন চকচক করে উঠল। বললেন, পণ্ডিতজি, আমাকে বিশ্বাস না হয় একে জিজ্ঞাসা করুন। রাজপাল আমাকে হঠাৎ দেখিয়ে দিলেন। তারপর আর চোখে সকলের অলক্ষ্যে আমার দিকে এমনভাবে তাকালেন যে চোখ নামিয়ে না নিলে আমার পাঁজরের হাড়গুলো পর্যন্ত গলে যেত। এ লোকটিকে? ম্যানেজারবাবু জিজ্ঞাসা করলেন। আমার আর একজন নৌকর, রাজপাল উত্তর দিলেন। কি করব আমি? ম্যানেজারবাবু আমার মুখের দিকে তাকালেন, জিজ্ঞাসা করলেন, খোকা বাবু, এই লোকটা কি চুরি করে পালিয়ে এসেছে? দক্ষিণেশ্বরবাবুও যেন ভরসা পেয়ে বললেন, বলুক, ওই বলুক আমি চুরি করে পালিয়ে এসেছি কিনা। হে ঈশ্বর, কি করব আমি? রাজপাল সাহেবের সর্বনাশা চোখ দুটো আমি আর একবার দেখতে পেলাম। বুকের মধ্যে যেন হাতুড়ি পেটানো শুরু হয়েছে। দক্ষিণেশ্বরবাবু আমার মুখের দিকে ফ্যালফাল করে তাকিয়ে আছেন, কিন্তু আমার নাবালক ভাই বোন, আমার বিধবা মাও আমার দিকে তাকিয়ে রয়েছেন। এ মাসের মাইনে আজও পাইনি। কি করব আমি? চেষ্টা করেছিলাম আমি, কিন্তু পারলাম না। সত্যি কথা বলতে পারলাম না। ঠোঁট কেঁপে উঠেছিল, কিন্তু কোনো রকমে বললাম, হ্যাঁ। এক মুহূর্তে রাজপালের রূপ যেন পাল্টিয়ে গেল। আনন্দ উৎফুল্ল হয়ে ম্যানেজারকে বললেন, তাহলে পুলিশের ব্যাপারে আপনাদের জোরাতে হয়? টাকা কড়িগুলো কোথায় লুকিয়ে রেখেছে সার্চ হওয়া প্রয়োজন। কিন্তু তা আমি চাই না। আমার চাকরের দোষে আপনাদের কষ্ট দিতে চাই না, বরং ওকে নিয়ে গিয়ে যা হয় করি। নির্বিবাদী ভালো মানুষ ম্যানেজার সাহেব ভয় পেয়ে গেলেন। কি ফ্যাসাদ! আপনি বরং ওকে নিয়েই যান। দক্ষিণেশ্বরবাবু ততক্ষণে ভেঙে পড়েছেন। দু একবার বিড়বিড় করে বলছেন, আমি চোর, আমি চোর। ওর হাতটা চেপে ধরে রাজপাল চলতে আরম্ভ করলেন। লজ্জায় ঘৃণায় আমি দক্ষিণেশ্বরবাবুর মুখের দিকে তাকাতে পারিনি। বাড়িতে গিয়ে রাজপাল দক্ষিণেশ্বরবাবুকে একটা ঘরের মধ্যে পুড়ে বাড়ি থেকে বন্ধ করে দিলেন। বললেন, তোমার যা ওষুধ তা আমি ফিরে এসেই দেব। আমার সমস্ত দিনটা নষ্ট করে দিয়েছ। আমাকে বললেন, আমি এখন বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। তোমার কি কাজ আছে? বললাম, রেশন আনতে হবে। আমার উপর একটু খুশি হয়েছিলেন। বললেন, বাঙালবাবুর পোলের তোলা থেকে রেশন নিয়ে তোমাকে আর অফিসে ফিরতে হবে না। কালকে সকালে এখানে আসবার সময় মালগুলো নিয়ে এলেই চলবে। রাজপাল বেরিয়ে গেলেন। আমি ঘরের মধ্যে চুপচাপ বসে রইলাম। ভিতরের ছোট্ট বন্ধ ঘরটা দেখে আমার মনের যা অবস্থা হচ্ছিল তা বর্ণনা করবার মতো সামর্থ্য আজও আমার নেই। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম দক্ষিণেশ্বরবাবু আমার নাম ধরে ডাকছেন। বাবু আছেন নাকি? লক্ষ্মীটি ভাই, একবার জানলার দিকে আসুন না। আমার যেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু যেতে পারিনি। একটু পরেই দক্ষিণেশ্বরবাবুর কাতর স্বর আবার শুনতে পেয়েছি। দয়া করে দরজাটা একবার খুলে দিন না। আমি পালিয়ে যাব না, শুধু একবার বাথরুমে যাব। কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমার কাছে চাবি নেই, আর থাকলেও হয়তো সাহস করতাম না। আমি আর সহ্য করতে পারছিলাম না। রেশন আনবার জন্য উঠে পড়লাম। দক্ষিণেশ্বরবাবুর গলার স্বর তখনও ভেসে আসছিল, কিন্তু সে ডাকে কে সাড়া দেবে? এই জনহীন বিশাল প্রাসাদের বাইরে দক্ষিণেশ্বরবাবুর স্বর গিয়ে পৌঁছবে না। পরের দিন 9:30টার সময় এসে দেখি বাইরের দারোয়ান আমাকে ডাকছে। কাল রাত্রে সেই পাগলা বাবু নাকি নিজের ধুতিটা গলায় ঝুলিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ এসে গত রাত্রেই লাশ নিয়ে গেছে।
রাজপাল সাহেবের কোনো ক্ষতিই হয়নি। পুলিশকে উনি বলেছিলেন, দেখুন না, লোকটার জন্য এত করলাম, তবু রাখতে পারলাম না। রায়টের পর ওকে যখন উদ্ধার করে নিয়ে এলাম, তখন থেকেই ওর মাথা ঠিক ছিল না। এতদিন পরে আজও যখন সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে পড়ে যায়, আমি তখন চারদিকে তাকিয়ে দেখি দক্ষিণেশ্বরবাবু কোথাও দাঁড়িয়ে আছেন কিনা। কারুর কাছে আগাম পয়সা নিয়ে ফার্স্ট ক্লাসের ট্রেনে চড়া আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। আর আমি রাজপাল সাহেবের খপ্পর থেকে কিভাবে উদ্ধার পেলাম, সে কাহিনী অন্য এক সময়ের জন্য তোলা থাক।